আপনাদের স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা আর আমার সঙ্গে রয়েছে দীপ। দীপ, সকাল থেকে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে। এই কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে পৌঁছে গিয়েছেন নবান্নে কুণাল ঘোষ। কুণাল ঘোষ তিনি পৌঁছে গিয়েছেন। এতদিন কিন্তু বেশ কিছু প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বিধায়করা কিন্তু যোগ দেননি, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখলাম আজ সকাল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঘটে গেল। ইতিমধ্যে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে নবান্নে গিয়েছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ ঘোষ। সৌরভ, কুণাল ঘোষের এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া আজ সকাল থেকে যদি প্রত্যেকটা ঘটনাক্রম দেখা যায় তাহলে তো এটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট। খুবই তাৎপর্যপূর্ণ যখন দলের ৫৮ জন বিধায়ক ভেঙে গিয়ে ২ জন বহিষ্কৃত বিধায়কের নেতৃত্বে ৬০ জন মিলে একটা নতুন ব্লকের আত্মপ্রকাশ করছে বিধানসভায়। সেই দিন কুণাল ঘোষ, যিনি গতকাল পর্যন্ত কালীঘাট তৃণমূল কংগ্রেস নেতৃত্বের হয়ে ব্যাটিং করেছেন, তিনি আজকে পৌঁছে গেলেন নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে। এখন মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি তৃণমূলের তরফে কাকলি ঘোষ দস্তিদার গিয়েছেন। রাজনৈতিক মহলে জল্পনা যে তিনি দলবদল করতে পারেন বা করতে চলেছেন, এরকম একটা জল্পনার মাঝখানে কুণাল ঘোষ বিধায়ক এবং বিধায়ক হিসেবে তিনি প্রশাসনিক বৈঠকে গেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকতেন না, তিনি সেই সৌজন্যের রাজনীতি ফিরিয়ে আনতে চান। প্রশাসনিক বৈঠকে বিধায়করা যাবেন, বিরোধী দলের বিধায়করা যাবেন। কিন্তু আজকে যে নবান্নের বৈঠকে কুণাল ঘোষের উপস্থিতি, সেটা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ। কারণ এটা শুধু একটা গুরুত্বপূর্ণ দিন, যেদিন তৃণমূল কংগ্রেস ভেঙে একটা নব তৃণমূলের জন্ম হচ্ছে বিধানসভায়। সেদিন কুণাল ঘোষের এই সৌজন্য রাজনীতি, এই রাজনৈতিক এর অভিঘাত কত দূর সেটা নিশ্চিতভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। একদম সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। মানে আমি বলবো যে কয়েক ঘন্টা আগে পর্যন্ত কুণাল ঘোষ তিনিও কিন্তু কালীঘাটের হয়ে ব্যাটিং করে গিয়েছেন। কয়েক ঘন্টা আগে আমাদের চ্যানেলে টিভি9 বাংলায় যখন তিনি ফোন ইন দিচ্ছিলেন, তখন সন্দীপন সাহার বিরুদ্ধে তোপ, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে তোপ দাগেন কুণাল ঘোষ। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সন্দীপন সাহারা যখন নবান্নে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন নবান্নে, তখন কুণাল ঘোষও নবান্নে। আর এই মুহূর্তে আরও একটা ছবি দেখাচ্ছি আপনাদের, নয়না বন্দ্যোপাধ্যায় তিনিও এই মুহূর্তে নবান্নে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। একদিকে প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি চলে যাবো প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, কুণাল ঘোষ নয়না বন্দ্যোপাধ্যায়ের আজকের প্রশাসনিক বৈঠকে যাওয়া কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই অর্থবহ। তার কারণ কুণাল ঘোষ বা নয়না বন্দ্যোপাধ্যায় তারা সকলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই সকাল পর্যন্ত, কিছুক্ষণ আগে পর্যন্ত ব্যাটিং করেছেন। যদিও দলের অন্দরে তারা যে কথা বলছেন তা হলো যে যেহেতু প্রশাসনিক বৈঠক, তাদের যদি কিছু বলার থাকে সেটা বলার জায়গা এই প্রশাসনিক বৈঠক, এবং সেই জন্যেই তাদের আশা। এর সঙ্গে অন্য কোনো অর্থ খোঁজা যায় না, অন্তত কুণাল বাবুরা সেই দাবি করছেন। কিন্তু দীপ, দেখো, যখন তৃণমূল কংগ্রেস একেবারে আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে, একদিকে যখন 64 জন বিধায়ক কিছুক্ষণ আগেই তারা বিধানসভায় তাদের সই সাবুত করে এসছেন, তারা আসবেন এই বৈঠকে খুব প্রত্যাশিত। অরূপ রায় হতে পারে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমি এক্ষুনি তোমার কাছে আসবো। এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, যে কুণাল ঘোষ, যে নয়না বন্দ্যোপাধ্যায়রা খানিকক্ষণ আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করছিলেন, তাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এই মুহূর্তে নবান্নে। বিষয়টা কিভাবে দেখছেন? প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিরা জানেন, এটাই স্বাভাবিক। তিনি যে দলেরই হোক না কেন, তার যাওয়া উচিত। এতদিন সেটা হতো না, কি বাম আমলে কি তৃণমূলের আমলে এই ধরনের ব্যবস্থা ছিল না। এটাই বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত সরকারের সুফল। কিন্তু এবারে সেটা রাজনৈতিকভাবে কে কি ভাবছে, কে কি বলছে, সেটা নিয়ে পার্টি আগ্রহী নয়। সরকার প্রশাসনিক বৈঠকে কাউকে জনপ্রতিনিধিদের ডেকেছেন, তারা সেখানে যাবেন, মতামত দেবেন, এটাই গণতন্ত্রের একটি শর্ত। একদম অনেক ধন্যবাদ। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু একটা সময়, যে সময় নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ তারা যাচ্ছেন, তখন কিন্তু
এই প্রশাসনিক বৈঠকে নব তৃণমূলের একাধিক বিধায়ক রয়েছেন। অরূপ রায় তিনি পৌঁছে গিয়েছেন, যার সই নিয়েও প্রশ্ন রয়েছে, যার সইয়ের নমুনাও কিন্তু চাওয়া হয়েছে সিআইডির পক্ষ থেকে। ব্যাংশাল আদালত আজকেই জানিয়ে দেবে কবে নমুনা সংগ্রহ করা হবে, কিন্তু অরূপ রায় তিনিও পৌঁছে গিয়েছেন। মানে আজকে প্রশাসনিক বৈঠকের ভিতরের ছবিটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং রাজ্য রাজনীতিতে আমি বলতে পারি হলফ করে যে ভীষণ চর্চিতও হতে চলেছে। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি আরো একবার চলে যাবো প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়ের পর এবার অরূপ রায়ের মতন প্রবীণ তৃণমূল নেতারা তারাও কিন্তু প্রশাসনিক বৈঠকে যোগ দিতে নবান্নে। দেখো, এর সঙ্গে তোমায় সংযোজন করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়মন্ড হারবারের মধ্যে থাকা বজবজ কেন্দ্রের বিধায়ক বর্ষিয়ার নেতা অশোক দেব, তিনি প্রশাসনিক বৈঠকে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। দেখো, অশোক দেব তিনি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং অশোক দেবরা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হলেও তারা বঞ্চিত হচ্ছিলেন, অন্তত প্রকাশ্যে তারা না বললেও দলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দিন কয়েক ধরে তারাও ক্ষোভ প্রকাশ করছিলেন। আজ অশোক দেব তিনিও এই বৈঠকে এলেন, যিনি কিন্তু এই যে 58 জনের যে শিবির যারা সই করেছেন সেই শিবিরের সঙ্গে সরাসরি তিনি নন, তিনি বর্ষিয়ার নেতা, তিনিও পৌঁছে গেলেন। অর্থাৎ কোথাও গিয়ে এই যে প্রশাসনিক বৈঠক, সেখানে শুধুমাত্র নব্য তৃণমূল বা ভালো তৃণমূল, আসল তৃণমূল যারা দাবি করছেন নিজেদের, সেই টিম নয়, অন্যদিকে থাকা যে 16-17 জন রয়েছেন তারাও এই বৈঠকে যোগ দিচ্ছেন। কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেবরা তারা বৈঠকে আসছেন। এখন দেখার বিষয়, যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন তখনও অশোক দেব গিয়েছিলেন। মানে কয়েক ঘন্টার ব্যবধান কিন্তু আজ হতে কি চলেছে, কারণ এই বিধায়করাও যখন বেরোবেন তারপর তাদের প্রতিক্রিয়া অবশ্যই নিয়ে যাবে। এবং আজকের এই প্রশাসনিক বৈঠক, যেটা কিছুক্ষণ আগে যে তৃণমূল গঠন হলো বলা যেতে পারে, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে বিধায়করা আজকে এই প্রশাসনিক বৈঠকে ঢুকেছেন, সেখানে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, অশোক দেব এই বিধায়করাও পৌঁছে গিয়েছে। আমরা দুটো ছবি দেখাচ্ছি। গতকাল যখন কুণাল ঘোষ অসুস্থ হয়ে পড়েন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বসেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মাথায় হাওয়া করছেন কুণাল ঘোষের, এবং অসুস্থ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধেই মাথা রেখে ফেলেছিলেন। একসময় সেই ছবিও আমরা দেখি। সেই কুণাল ঘোষে কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে, মানে আজ সকালেও তিনি তৃণমূলের হয়ে, মানে কালীঘাট তৃণমূলের হয়ে ব্যাটিং করে গিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে তিনি পৌঁছে গিয়েছেন, আর যেখানে নতুন বিধায়করাও রয়েছে। আজ সকালে আমাদেরকে কি বলেছেন কুণাল ঘোষ, শোনাই। যদি তাদের কিছু বলার থাকতো পরিষদীয় দলের মিটিং এ তো খোলাখুলি বলতে পারতেন। এরকম চোরাগোপ্তা কাজ করার কি প্রয়োজন আছে? আমাদের দল কি করবে, নিশ্চিতভাবে আমরা দলের নেতৃত্ব তারা যথাযথভাবে বিচার বিশ্লেষণ করে যেটা আইনি হবে সেই মতো দল করবেন। কি এক্ষুনি তো বলা সম্ভব নয় দল কি করবেন, কিন্তু দল ওরা আমাদের চিঠি জমা পড়েছে, যেটা আইন মাফিক জমা পড়েছে, আর ওনারা শুনছি চিঠি জমা দিয়েছেন। বাকিটা যেটা আইনে হবে আমাদের দলও সেগুলো সমস্তটা বিচার বিবেচনা করবেন। আর মানুষও দেখছেন, অভিষেকের সম্পর্কে যদি এই প্রশ্ন তুলতে হয় তো তাহলে তারা তো ভোটের টিকিটটা নিলেন কেন? তখন তো অভিষেকের সঙ্গে সেলফি তুলতে পারলে ওনাদের জীবন ধন্য হয়ে যেত অনেকের। তো তাহলে মমতাদি নেত্রী এবং অভিষেক সাধারণ সম্পাদক এটা জেনেই তো তারা বিধায়কটা হয়েছেন। জেতার পর কথাটা বললেন কেন? জেতার আগে বললেন না কেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকলে আমরা ভোট লড়বো না? আমরা কুণাল ঘোষের বক্তব্য শোনালাম সকালবেলা, তবে আমাদের প্রদীপ্তর কাছে আরো একবার যেতে হবে। প্রদীপ্ত, কিছুক্ষণ আগে যে বিষয়টা তৈরি হয় বিধানসভায়, তাহলে যদি স্পষ্ট করে বলা যায় তৃণমূলের মধ্যে দুটি ভাগ, বিদ্রোহী তৃণমূল তার মধ্যে 58 জন, এবং যারা এখনো আদি তৃণমূল তাদের মধ্যে 22 জন। যে 22 জনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখলাম কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, অরূপ রায় তারা পৌঁছে গিয়েছেন। আর কোনো ইন্টারেস্টিং নাম, জাভেদ খান তিনি কিছুক্ষণ আগে গিয়েছেন, তা আমরা জানি তিনি এই বিদ্রোহী তৃণমূলের অন্দরেই পড়ছেন। দেখো, অরূপ রায় তিনিও আজকে বিধানসভার বৈঠকে ছিলেন, ফলে তিনি নব্য তৃণমূলের সদস্য, এবং শর্মিষ্ঠা 58 জন সই করেছেন। শুধুমাত্র তাই নয়, আরও 6 জন পরবর্তী সময়ে সই করবেন। এই 6টি নাম কে সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। এই মুহূর্তে আরও একজনকে আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা, তিনি পৌঁছাচ্ছেন, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মেটিয়া ব্রুজ থেকে নির্বাচিত বিধায়ক আব্দুল খালেক মোল্লা, তিনিও এই
মুহূর্তে শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে যে প্রশাসনিক বৈঠক হবে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাকে নিয়ে, সেই বৈঠকে পৌঁছালেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়কের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেটা শুধুমাত্র নব্য তৃণমূল এমন নয়, যারা এই শিবিরের সঙ্গে নেই, নব্য তৃণমূলের সঙ্গে নেই, পুরনো তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন বা কালীঘাট তৃণমূল, সেই শিবিরের বিধায়করাও কিন্তু আস্তে আস্তে পৌঁছাচ্ছেন। কোথাও গিয়ে কি এই বার্তা সকলেই দিতে চাইছেন যে আর কিছু করার জায়গা নেই, ফলে সরকারের সঙ্গে থাকতে হবে। উন্নয়নের প্রশ্নে এতদিন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চলেছে সেভাবে নয়, বরং শুভেন্দু অধিকারী যেভাবে চালাতে চাইছেন, যে সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে তারা চলতে চান, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে নবান্ন সভাঘরে যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে ধরা পড়ছে। সেখানে কিন্তু যে তৃণমূল কংগ্রেসের মধ্যে একেবারে হাতে গোনা, আমরা যদি কলকাতার দিকে তাকাই, দুজন বিধায়ক সম্ভবত আসেনি, একজন শোভনদেব চট্টোপাধ্যায়, অন্যজন ফিরহাদ হাকিম, বাকি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা আসছেন। এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে সিংহভাগ তৃণমূল বিধায়ক তারা এখানে এসে পৌঁছেছেন। হাওড়ার ক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেমনটি বলেছিলেন গতকাল, ঠিক তেমনটি হলো যে সমস্ত বিধায়করাই তারা আসছেন। এবং আজকে সকালেও বিধানসভাতে যে সই তারা করে জমা দেন স্পিকারের কাছে, সেখানেও এই বিধায়করাই ছিলেন। অর্থাৎ আজকের বৈঠক রাজ্য রাজনীতির ক্ষেত্রে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। একদিকে তৃণমূল কংগ্রেসের অন্দরে বিরাট ফাটল, আর আড়াআড়ি বিভাজন নয়, একদিকে 2/3 বেশি বিধায়ক, অন্যদিকে খুবই কম সংখ্যক বিধায়ক 17-18 জন থেকে যাচ্ছেন। আবার একই সঙ্গে শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠক একই দিনে, সেখানে দুই শিবিরে থাকায় তৃণমূল কংগ্রেসের তারা প্রায় সকলেই যোগ দিচ্ছেন। ফলে রাজ্য রাজনীতির উন্নয়নের প্রশ্নেই কি এটা শুধুমাত্র যে তারা কোথাও আলাদা থাকবেন না, নাকি অন্য কোনো সমীকরণ যারা সই করেনি তারাও এই শিবিরের সঙ্গে নাম লেখাবেন বলেই আজকে এলেন, তা নিয়ে কাটাছেড়া চলছে রাজনৈতিক। আজ দিনের শেষে কতটা বোঝা যায় আমাদের সেদিকে নজর রাখতে হবে, কারণ ভীষণ ইন্টারেস্টিং যে আমরা জানতাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা নেতৃত্বে 50 জন বিধায়ক রয়েছেন, এবং তার মানে সেটা 52 হচ্ছিল, কিন্তু বাকি 6 জনকে, বাকি 6 কোন বিধায়ক তারা সই করলেন। তার উপর ইতিমধ্যে আমরা দেখছি আদি তৃণমূলের একের পর এক বিধায়ক তারা পৌঁছেছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী তাপস রায়, আমাদের সঙ্গে রয়েছেন। তাপস বাবু, নতুন তৃণমূলের বিধায়করা তারা তো প্রশাসনিক বৈঠকে রয়েছেন, মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে, সেই বৈঠকে একে একে আদি তৃণমূল হিসেবে আমরা যাদেরকে জানি, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, অরূপ রায়, তারাও কিন্তু যোগ দিতে শুরু করছেন। তাহলে কি আস্তে আস্তে গোটা সমীকরণটাই ঘেটে যাচ্ছে কোথাও তৃণমূলের মধ্যে? না, দুটো জিনিস এতে হতে পারে। একটা হচ্ছে যেটা কখনোই তো ডাকতো না বিরোধী দলের কোন এমএলএ এমপিদের 15 বছর তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেইটা একটা যে শুনতে পাচ্ছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করব। এই আজকে গোটা দিনটাই রাজ্য রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ এবং একের পর এক ইন্টারেস্টিং বিষয় দেখলাম। সকালবেলায় একের পর এক বিধায়ক এসে পৌঁছলেন, তারা এক নাগারে বলতে থাকলেন আমাদের মনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাপসবাবু, আপনি যে বিষয়টা বলছিলেন। দ্বিতীয়ত হচ্ছে যে হয়তো নিচুর তলার মানুষ বা কর্মী যারা উন্নয়নটা চান তাদের কাছে বার্তা দেওয়া, বা তাদের কাছে যাতে মানে বিক্ষোভের মুখে পড়তে না হয়। আর তৃতীয়ত হলো যে একেবারেই তাপসবাবু, এই মুহূর্তে আপনাকে থামাচ্ছি, কারণ একটা কথা বলতে হবে, ফিরহাদ হাকিমও কিন্তু পৌঁছে গেলেন এই বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে কিন্তু ফিরহাদ হাকিমও পৌঁছে গেলেন। আর ফিরহাদ হাকিম মানেই তো শুভবুদ্ধির উদয় হয়েছে, শুভবুদ্ধির উদয় হয়েছে। আর একটা তো প্রচ্ছন্ন নেতৃত্বের প্রতি বা দলের প্রতি একটা অনাস্থা বটে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম ক্যাবিনেট মন্ত্রী তাপস রায়ের সঙ্গে। সব থেকে ইন্টারেস্টিং, এতক্ষণ যে কোনো ছবি দেখলাম, সব থেকে ইন্টারেস্টিং ছবি এখন দেখছি প্রদীপ্ত, ফিরহাদ হাকিম তিনিও পৌঁছে গেলেন।
একেবারেই তাই। তাপসবাবু যে কথা বললেন, রাজ্যের মন্ত্রী পূর্ণমন্ত্রী তাপস রায়, যে কোথাও কি শুভবুদ্ধির উদয় হলো, তার কারণ গত 15 বছরে যখন ফিরহাদ হাকিমরা মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়, সে সময় কিন্তু এই ছবিটা দেখা যায়নি যে বিজেপির বিধায়করা তারা বৈঠকে ঢুকছেন, দেখা যায়নি যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বৈঠকে ঢুকছেন। কিন্তু এবার প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার পরই, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন যে উন্নয়নের প্রশ্নে কোথাও কোনো ভাগাভাগি নয়। এই নবান্ন সভাঘরেই সেই বৈঠক করেছিলেন দলের বিধায়কদের নিয়েই শুভেন্দু অধিকারী প্রথম দিন যে বৈঠকটা করেছিলেন, সেই বৈঠকেই বলেছিলেন উন্নয়নের প্রশ্নে কোনো ভাগাভাগি নয়। এবং পরবর্তী সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানেই প্রশাসনিক বৈঠক হোক না কেন, সেখানেই রাজ্য সরকার সমস্ত দলকেই আমন্ত্রণ জানিয়েছে, অর্থাৎ যে যেখানে জনপ্রতিনিধি সেখানে। আমরা দেখেছিলাম কল্যাণীর বৈঠকে উত্তর 24 পরগনা তৃণমূল থেকে নির্বাচিত, তৃণমূলের টিকিট পেয়ে নির্বাচিত 6 জন বিধায়ক তারা এসেছিলেন। আজকে ছবিটা কিন্তু ক্রমশ বদলে যাচ্ছে, তার কারণ নবান্ন সভাঘরের যে বৈঠক, সেখানে তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবির হতে পারে, তৃণমূল কংগ্রেসের আদি শিবির হতে পারে, নব্য শিবির হতে পারে, সব শিবিরের বিধায়করাই আসছেন। অর্থাৎ কোথাও গিয়ে দুটি বিষয় হতে পারে শর্মিষ্ঠা, যে উন্নয়নের ক্ষেত্রে দাঁড়িয়ে তারাও বুঝতে পারছে যে কোথাও সরকারের পাশে থাকতেই হবে, আর না হলে হয়তো পায়ের তলার মাটিটা কোথাও সরে গিয়েছে, কারণ দলের অন্দরে এই বিভাজন। ফলে সেই জায়গা থেকে সকলে একসঙ্গে থাকতে চান, এই বার্তা। তার কারণ দলের অন্দরে কান পাতলে যেটা শোনা যেত, যে তৃণমূলের অন্দরের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে তৃণমূলে এই প্রশ্ন কিন্তু বারংবার উঠেছিল যে প্রশাসনিক বৈঠক, উন্নয়নের সঙ্গে থাকা সত্যি আজকে সারাদিনে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। মানে দীপ, একটা বিষয় আমরা ছবি চারটে দেখাচ্ছি, এই মুহূর্তে আমরা দিকটা বলো। একেবারে এই মুহূর্তে আমরা পরপর 4টে ছবি দেখাচ্ছি, আজকে দিনের সবথেকে ইন্টারেস্টিং 4টে ছবি দেখাচ্ছি। নবান্নে পৌঁছলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানে নবদ তৃণমূল যাকে আমরা বলছি, সেই নবদ তৃণমূলের নেতা। তারপর কাকে দেখতে পেলাম? কুণাল ঘোষ। যে কুণাল ঘোষ ঘণ্টাখানেক আগেও এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এই সন্দীপন সাহাদের তুলোধনা করলেন, সেই কুণাল ঘোষও পৌঁছে গেলেন নবান্নে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। আর তারপর আমরা দেখলাম নয়না বন্দ্যোপাধ্যায়, তিনিও পৌঁছে গিয়েছেন। এবং নয়না বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে কালীঘাট তৃণমূল ঘনিষ্ঠ, এবং তিনিও পৌঁছে গিয়েছেন, এবং তিনিও গতকাল পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় ছিলেন। অন্যদিকে জাভেদ খান আমরা জানি তিনি ইতিমধ্যে যে নতুন তৃণমূল গঠন হয়েছে, সেই নতুন তৃণমূলে গুরুত্বপূর্ণ পদ পেয়ে গিয়েছে। কিন্তু আজকে একটা বিষয় দেখার দীপ, কারণ বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেসের দুটো ভাগ হয়ে গিয়েছে। এখন বিষয় এই যে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, এরা কাকে বিরোধী নেতা হিসেবে অ্যাকসেপ্ট করেন। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি নতুন তৃণমূলের বিরোধী দলনেতা, তাকে কিন্তু তৃণমূলের নেতৃত্বে থাকা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেসই বহিষ্কার করেছে। এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাচ্ছি পরপর 4টে সবথেকে ইন্টারেস্টিং ছবি। এই মুহূর্তে নবান্নের সামনে যে ফ্রেম দেখতে পাওয়া যাচ্ছে, পরপর 4টে পাশাপাশি সবথেকে ইন্টারেস্টিং ছবি দেখাচ্ছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এক এক করে ঢুকছেন শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে, এবং ফিরহাদ হাকিম অন্যতম ইন্টারেস্টিং ক্যারেক্টার। একদম, আমাদের সঙ্গে প্রদীপ্ত রয়েছে। প্রদীপ্তর সঙ্গে একবার কথা বলতে হবে। প্রদীপ্ত, সারাদিনের যদি কোনো ছবি সব থেকে বড় টুইস্ট হয়ে থাকে, তাহলে তো আমি বলবো, আমার অন্তত মনে হচ্ছে ফিরহাদ হাকিমের এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া, যখন নতুন তৃণমূলের বিধায়করাও রয়েছেন। এবং সব থেকে বেশি জানতে ইচ্ছা করছে যে বেরোনোর পর ফিরহাদ হাকিম কাকে বিরোধী দলনেতা হিসেবে অ্যাকসেপ্ট করেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কি অ্যাকসেপ্ট করবেন তিনি, সেই বিষয়টা অবশ্যই জানার ইচ্ছা রয়েছে। কিন্তু সব থেকে বড় টুইস্ট ফিরহাদ হাকিমের এই উপস্থিতি, তাই তো? একেবারেই তাই। তার কারণ ফিরহাদ হাকিম একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন বলেই পরিচিত। এমনকি যেদিন শনিবারে যে ঘটনা ঘটে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি সোনারপুর যান এবং সেখানে তার অভিযোগ যে শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়, সেদিনও আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ঠিক আগের গাড়িটাতেই ছিলেন ফিরহাদ হাকিম। অর্থাৎ ভোটে ভরাডুবির পরও যখন দলে টালমাটাল চলছে, নানা প্রশ্ন আসছে, সেই
জায়গাতেও ফিরহাদ হাকিম কিন্তু তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন। আজ তিনি এই বৈঠকে এলেন এবং তোমার শর্মিষ্ঠা তোমায় মাথায় রাখতে হবে বা আমাদের ক্ষেত্রেও, সেটা হলো যে ফিরহাদ হাকিম শুধুমাত্র যে তিনি বন্দর কেন্দ্রের বিধায়ক তাই নয়, এই মুহূর্তে কলকাতা পুরসভার মেয়রের দায়িত্বও তিনি রয়েছেন এবং যে দায়িত্ব তিনি ছাড়তে চাইছেন বা চাইছেন না সেসব নিয়ে নানা চর্চা আছে। কিন্তু সেই ফিরহাদ হাকিম যখন নবান্ন সভাঘরে ঢুকছেন, খুব স্বাভাবিকভাবেই এটা অনেক বেশি অর্থ বহন করছে, অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা সে কথা বলছেন। এবং অবশ্যই তার সঙ্গে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়দের কথাও বলতে হয়, তার কারণ কুণাল ঘোষ গত কয়েকদিন ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যখন দলের সমালোচনা করছেন, বিশেষ করে তারা যখন বহিষ্কৃত হয়ে যান, তারপরেও কুণাল ঘোষ গতকাল মানে কুণাল ঘোষকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার বিরুদ্ধে ক্ষোভ উগরাতে দেখা গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর অনির্বাণ সাহাদীপ, আমাকে তার সঙ্গে একটু কথা বলতে হবে। অনির্বাণ সিনহা, অনির্বাণ, তোমার কাছে একটা বিষয়, মানে পুরো বিষয়টা না ঘেটে গেছে, কারণ বিরোধী হিসেবে আমরা জানি যে তৃণমূল কংগ্রেস, হ্যাঁ সেই তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছে, আদি এবং নতুন। কিন্তু আদিদের মধ্যে যদি সব থেকে টুইস্টের ছবি হয় সেটা তো ফিরহাদ হাকিমের উপস্থিতি। তাহলে ফিরহাদ হাকিমের বিরোধী দলনেতা কে হবেন? সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হবেন কি? কারণ মমতার নেতৃত্বে থাকা তৃণমূল তাকে বহিষ্কার করেছে। এই বিষয়টা না আমার কাছে ক্লিয়ার হচ্ছে না, অনেকের কাছেই হয়তো ক্লিয়ার হচ্ছে না। দেখো শর্মিষ্ঠা, তুমি যেটা বলছিলে যে ঘেটে যাওয়ার কথাটা, এই যে আদি এবং নতুন বললেন, এই আদি এবং নতুনটাও তো ঘেটে যাওয়া। রথীন ঘোষ কি বলছেন? রথীন ঘোষ বলছেন যে তিনি বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মানেন আর দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন। আমরা প্রত্যেকে জানি এই দুটো কখনো একসঙ্গে মানা সম্ভব নয়, তার কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে রথীন ঘোষ মানেন, তিনি যে চিঠি দিয়েছিলেন তাতে মুখ্য সচেতক হিসেবে ফিরহাদ হাকিমের নাম ছিল, বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ছিল। আর ঠিক সেই চিঠির উল্টো দিকে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা স্পিকারকে গিয়ে যে চিঠি দিয়েছেন 58 জন বিধায়কের সমর্থন সহ, সেই বিধায়কদের মধ্যে রথীন ঘোষ রয়েছেন, তিনি দলনেত্রী মানছেন মমতাকে আর বিরোধী দলনেতা মানছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। অনির্বাণ, আমি এখানে একটু তোমাকে থামাচ্ছি, আমি আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক সজল ঘোষ রয়েছেন টেলিফোনে। সজল দা, এই মুহূর্তে সব থেকে ইন্টারেস্টিং ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগত, একান্ত কাছের বলে পরিচিত ফিরহাদ হাকিম, তিনি এই মুহূর্তে নবান্নে শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গেছেন কুণাল ঘোষ। ये मुझे बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, উঠে গেছে বিড়াল গাছে সব। আমি বলছি শুনুন, ফেলাসিটা দেখুন কিরম মজার জিনিস। মুখ্যমন্ত্রী নেই এখন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দল যাকে বহিষ্কার করলেন, দলের বিধায়করা তাকে তাদের নেতা মেনে নিলেন। এবার সেই বিধায়করা সবাই সমবেত কণ্ঠে বলছে আমরা আবার মমতার অনুগামী। ইয়ার কি হচ্ছে? বিধানসভায় নির্বাচিত হয়ে জনগণের পয়সায় কি এগুলো ফুটি হচ্ছে? আপনি আমায় বলুন, ঋতব্রতকে বহিষ্কার করেছে, যে লোকটা দলেরই নয় তাকে আপনারা দলের বিরোধী দলনেতা করে দিলেন, দিয়ে বলছেন সমবেত ভাবে যে আমরা সব হামসব মমতা কা সাথ হ্যায়। ইয়ার কি নয় এটা? জনতার সাথে ফাজলামি নয় এটা? বলুন যে আমরা তৃণমূল ছেড়ে দিলাম, তৃণমূলের যদি আসল তৃণমূল যদি মমতা হয়, তার ক্ষমতা থাকলে এদেরকে এখন বহিষ্কার করে দিন। যে কারণে ঋতব্রতকে বহিষ্কার করেছেন, যে কারণে সন্দীপনকে বহিষ্কার করেছেন, সেই কারণে কেন এদেরকে বহিষ্কার করতে পারছেন না? সজলবাবু শোনা যাচ্ছে আমার কথা? সজলবাবু, অনির্বাণ রয়েছে নিউজ রুম থেকে আপনার সঙ্গে। সজলবাবু, যতদিন এরা দুজন ছিলেন ততদিন বহিষ্কার করা গেছে, এখন তো 58 জন, আবার শুনছি আরো 6 জন নাকি সই করবেন। মমতা কি এদেরকে বহিষ্কার করতে পারবেন নাকি এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাহলে অন্তত নীতি আদর্শ বহিষ্কার করে দেবেন? তাহলে এর আগে শুনুন, এখন উনি মমতাকে বহিষ্কার করে দিতে পারেন, কিন্তু যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ওনারাই মমতাকে দূর করে দিতে পারেন, সেটাও করতে পারেন। কিন্তু এই কদিন আগেও পরশুদিনও নীতি আদর্শ কি সব বলছিল, তো সেই নীতি আদর্শ যদি কোনো দলের থাকে তাহলে তো উচিত ইমিডিয়েট এদেরকে বহিষ্কার করা। আমার দল থাকবে না, কিন্তু আমার নীতির সাথে আমি কম্প্রোমাইজ করবো না। আরেকটা প্রশ্ন সজলবাবু, আরেকটা প্রশ্ন, বছর দুয়েক আগে মোটামুটি এরকম সময় একটি সরকারি সভাগৃহ থেকে ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, বছর দুয়েক পরে এরকম একটা জুন মাসে তিনি কাউকে দাওয়াতে তৃণমূলও দিতে পারছেন না। আর এমন দাওয়াই পড়েছে তিনি এখন চলে গেছেন ওই কি মন্ত্রী, আমাদের এর মন্ত্রীদের আর ওই প্রশাসনিক বৈঠকে চলে গেছেন মুখ্যমন্ত্রী। এমন আগে দাওয়াত দিতেন, এখন দাওয়াই পাচ্ছেন, চলে যাচ্ছেন। আচ্ছা লাগা, বহুত আচ্ছা লাগা। ধন্যবাদ সজলবাবু।
অনেক ধন্যবাদ। আমরা বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে কথা বললাম। রথিন ঘোষ তার বক্তব্য আমাদের কাছে রয়েছে, তার কথা শুনবো। দিদিকে আমরা মানি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি মানছেন না? না না, আমরা দিদিকে মানি। দিদি আমাদের দলের নেত্রী, তার কথা মনে রেখেই আমরা পার্টির মধ্যে যাতে এইটা না হয় সেই জন্য একটা সমঝোতা হিসেবে আমরা এটা করলাম। সেক্ষেত্রে তো তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন দল করতে হবে। না না, দল আমরা করব না। তাহলে কিভাবে হবে? মানে ওখানে লিডার, তৃণমূল কংগ্রেসের লিডারশিপ থাকবে, যে যারা হলেন তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে হয়ে বক্তব্য রাখবেন বা করবেন। এটা বিধানসভার অভ্যন্তরে, বাইরের পার্টিতে তো কোনো স্প্লিট। সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়ের ভূমিকা কি হবে? যে এই নিয়ম হলে আনঅ্যাটাচড মেম্বার হয়, এটা যা হয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানছেন না। আমরা মমতা ব্যানার্জিকে দেখে দল করতে এসেছিলাম, মমতা ব্যানার্জিকে সারা জীবন মেনে যাব। তাতে যদি আমাদের পরবর্তীকালে ছেড়েও দিতে হয় ছেড়ে দেবো। এখন তাহলে এই টালমাটাল পরিস্থিতিতে এই লিডার হচ্ছে না, এ বলছে সই জাল, এ বলছে অমুক জাল, সেই সব কারণে আজকের মিটিংটা আমরা যে ওই ঋতব্রতকে লিডার হিসেবে সই করি। ফল বেরিয়েছে এখনো পর্যন্ত এক মাসও হয়নি, তার আগে তৃণমূল কংগ্রেস ভেঙে কার্যত খান খান। একদিকে বিধানসভায় আজ 58 জন বিদ্রোহী তৃণমূল বিধায়ক, আর অন্যদিকে দেখতে পাওয়া গেল নবান্নে খানিকক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে একে একে ঢুকলেন ফেরহাদ হাকিম, কুণাল ঘোষ, জাভেদ খানরা। আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে। অনির্বাণ দা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিতে নারাজ এই বিদ্রোহী বিধায়কদের একটা বড় অংশ, কিন্তু ফেরহাদ হাকিমের আজ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া কি বার্তা দিচ্ছে? দেখো দীপেন্দু, কিছুক্ষণ আগে তুমি এবং শর্মিষ্ঠা যখন বলছিলে যে কোনটা কে, কোনটা আদি, কোনটা নব্য ঘেটে যাচ্ছে, সত্যি তো তাই। দেখো, তৃণমূলের আদিতম যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে নবতম যিনি মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি নেই। কিন্তু ঋতব্রত তার নেতৃত্বে বিধানসভার ভিতরে দলের যে নতুন ব্লক তৈরি করছেন স্পিকারকে চিঠি দিয়ে, তারা বলছেন তারা সবাই মমতার সঙ্গে আছে। ঘেটে যাওয়া ব্যাপার। ফিরহাদ হাকিম গতকাল বিকেলবেলা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় গিয়ে বসতে, যে গুটি কয় 7-8 জন বিধায়ক মমতার সঙ্গে গতকাল ছিলেন, তার মধ্যে ফিরহাদ হাকিম অন্যতম, কুণাল ঘোষ অন্যতম, নয়না বন্দ্যোপাধ্যায় অন্যতম। তারা সবাই আজকে দল বেঁধে শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে ঢুকলেন। এখন এই ঢোকাতে অস্বাভাবিকতা কিছু চোখে পড়তো না যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল নেত্রী থাকাকালীন সিপিএম এর সরকারের মানে বামফ্রন্ট সরকারের ডাকা একটি বৈঠকেও, প্রশাসনিক বৈঠকেও যোগ দিতেন, অথবা নিজে মুখ্যমন্ত্রী হওয়ার পর একজন বিরোধীকেও তার কোনো প্রশাসনিক বৈঠকে ডাকতেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ঠিকুজি গোষ্ঠীতে ব্লাড লাইনে কোথাও কোনোভাবে বিরোধীদের সঙ্গে থাকা অথবা সরকার হলে বিরোধীদের সঙ্গে ডাকা নেই, কোনোভাবে নেই, এক্সিস্ট করে না, তার দলের লোকেরা তার পাশে থেকে গতকাল বিকেলবেলা পর্যন্ত পাশে থেকে এবং এখনো পর্যন্ত পাশে আছি এসব বলতে বলতে গিয়ে হঠাৎ করে শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তার ডাকা প্রশাসনিক বৈঠকে একদম প্যারেড করতে করতে ঢুকছেন, সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাও ঢুকছেন। এটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন আছে কিনা সেটা জানারও এখন আর উপায় নেই, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে তার অনুমোদন দিয়েছেন কিনা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, তার কাছে কেউ অনুমতি চেয়েছে কিনা সেটাও তো ক্লিয়ার নয়। কারণ এই বৈঠকে তারা যাওয়ার আধ ঘন্টা আগেই তৃণমূল কংগ্রেসের সব স্তরের সব কমিটি, এমনকি গণসংগঠনের সব কমিটিও ডিফাইন করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। ফলে কে কার কাছে অনুমতি চাইবেন, চাইতে গেলে তিনি দেবেন কিনা বা চাওয়ার জন্য আদৌ কেউ যাবেন কিনা, কার কাছে যেতে হবে এটা কেউ জানেন কিনা, এই সবটাই তো ঘেটে ঘোয়া দিই। অনির্বাণ, তোমার কথা রেস্টে নিয়ে আরেকটা প্রসঙ্গ, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাকে আধ ঘন্টাও হয়নি TV9 বাংলাকে একান্ত ফোনিনে কুণাল ঘোষ কার্যত তুলোধনা করেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই সন্দীপন সাহার পিছনেই শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দিতে ঢুকলেন কুণাল ঘোষ। আমি বলতে চাইছি এখানে সমীকরণটা কি? এই সমীকরণটা বোঝাবার জন্য আমি তোমাদেরকে একটাই জিনিস স্মরণ করিয়ে দেবো। কুণাল ঘোষ তার জেল যাত্রার সময়, মানে জেল যাত্রার যে পিরিয়ডটাতে মনে আছে ওই গাড়ি চাপড়ানো হতো, পুলিশ কর্মীরা গাড়ি চাপড়াতেন যাতে তার কথা শোনা না যায়, সেরকমই একটা সময় তিনি বলেছিলেন যে সারদা কেলেঙ্কারি বা চিটফান্ড কেলেঙ্কারির রাজ্যের সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজ পর্যন্ত অফিসিয়ালি জানি না কুণাল ঘোষ তার এই বক্তব্য অফিসিয়ালি প্রত্যাহার করেছেন, আমি এটাও অফিসিয়ালি জানি না কুণাল ঘোষ এই বক্তব্য প্রত্যাহার করা না সত্ত্বেও তৃণমূল কংগ্রেস ঠিক কোন শর্তে তাকে দলে শুধু ফিরিয়ে নেয়নি, তাকে দলের সর্বোচ্চ মুখপাত্রের মর্যাদা দিয়েছে এবং তারপরে তাকে বিধানসভায় টিকিট দিয়ে বেলেঘাটার বিধায়ক নির্বাচিত করেছে। কিছু একটা সমীকরণ নিশ্চয়ই কুণাল ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দলের বা তার নিজস্ব ব্যক্তিগত সমীকরণ আছে, নাহলে দুজনেই দুজনকে অ্যালাউ করছেন কি করে।
একদম স্বাভাবিকভাবে সেই কারণে কুণাল ঘোষের ভূমিকাটাও ঠিক কি হচ্ছে বা কি এতদিন হয়ে এসেছে সেটা হয়তো সামনের দিন গেলে আরো পরিষ্কার হবে, কারণ ভীষণ সেটি একটা ক্যারেক্টার বলে রাজনৈতিক মহল কিন্তু কুণাল ঘোষকে ব্যাখ্যা করে থাকেন। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। শুভময় বাবু, তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে, তার মানে এই মুহূর্তে টেকনিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ নন। তাহলে এই দলটার ভবিষ্যৎ কি, এবং এই দল বিধানসভায় এখন দুভাগে বিভক্ত, যদিও আদি তৃণমূল বলে আর কিছু থাকবে কিনা, কারণ একের পর এক বিধায়ক সংখ্যা কমছে, বিদ্রোহী তৃণমূল বিধায়কের সংখ্যা বাড়ছে। হ্যাঁ দেখুন, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ, এটা তো আমরা সবসময়ই জানি। ফলে এটা তো নতুন করে জানার কিছু নেই। যিনি জানেন না তিনি আবার পড়ে হয়তো জানেন এটা। ফলে তৃণমূল কংগ্রেস একটা সিপিআইএম কে সরানোর জন্য একটা দল হিসেবে তৈরি করা হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই দলের কাজ শেষ হয়ে গেছে। বিজেপি ক্ষমতায় চলে এসছে, সিপিএম এর অবস্থা মোটামুটি রাজ্যে খুব সুবিধের নয়। ফলে এই জায়গায় তো তৃণমূলের কাজ শেষ। সুতরাং তৃণমূলের আপাতত নতুন করে একটা আবার দল যদি অন্য কারোর প্রয়োজন হয় কোন একটি রাজনৈতিক কারণে, তখন নিঃসন্দেহে আবার চেষ্টা করা যাবে যে তৃণমূল কংগ্রেস কোন রোলে পশ্চিমবঙ্গে ফিরে আসবে। এই মুহূর্তে যেহেতু তৃণমূল কংগ্রেসের কাজটি মোটের ওপর সম্পন্ন, সুতরাং তৃণমূল কংগ্রেসের লোকজন এখন অন্য দল করার কথা ভাবছেন এবং অন্য নেতৃত্বের কথা ভাবছেন। এই পরিস্থিতিতে আপাতত কমিটি থেকে কি হবে, যদি মানুষ না থাকে, কমিটি বলতে কি বোঝায় সাধারণভাবে, যেখানে কিছু রাজনৈতিক কাজকর্ম করেন এই ধরনের মানুষ মিলে একসঙ্গে একটা কাজ করছেন। এবার সেই মানুষগুলোই নেই, মানুষগুলোই অন্য দলে চলে গেছেন বা সেই দলটাই হয়তো তৃণমূল হবে। ফলে একেবারে যৌক্তিক কাজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে আকাশ পাতা আছে, কোনো একটি আকাশ পাতায় বা সমাজ মাধ্যমে তারা জানিয়েছেন যে কোনো কমিটি এখন নেই। অবশ্যই সেটাই খুব স্বাভাবিক সিদ্ধান্ত। আমার মনে হয় এত গোলমালের মধ্যে তৃণমূল এইটি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কোনো কমিটি এই মুহূর্তে এক্সিস্ট করে না। আপাতত আমরা একটু অপেক্ষা করি। দলটি বিরোধী দল হিসেবে আছে, মানে যে তৃণমূলটা বিরোধী দল হিসেবে আজকে সকালে পৌঁছলো, তাহলে তাদের ভূমিকা কি শুভময় বাবু? দেখুন, তারা তো এখন আলাদা একটি একসঙ্গে আছেন এবং তারা নিজেরা প্রথমে তৃণমূলের প্রতীকটা চাইতে পারেন, কারণ সেক্ষেত্রে তাদের একদম প্রতীক জোগাড় করতে হবে না, অনেকটা কাজ কমে যাবে। কিন্তু একই সঙ্গে তৃণমূলের গত 15 বছরের ইতিহাস, সেই ইতিহাসে তৃণমূল কংগ্রেস নামটা থাকলে কতটা অসুবিধে হতে পারে, এটাও একটা বড় প্রশ্ন। সিপিআইএম এর ক্ষেত্রে যেমন সুবিধে কি, মতাদর্শ ভিত্তিক দল, তাদের দল আসন না পেলেও মানুষগুলো আছেন, তাদের একটা রাজনীতি আছে। বিজেপির ক্ষেত্রে ওই একই কথা সত্যি, মতাদর্শ ভিত্তিক দল, তাদের একটা ভাবনা আছে। কোন রাজ্যে 4% ভোট পেলেও, যেমন ধরুন এবার তামিলনাড়ু নির্বাচনে তাদের তো ভোট শতাংশ 11 থেকে নেমে বোধহয় 3-এ চলে এসছে, কিন্তু তাতে দলটার কোনো অসুবিধা হয় না, কারণ তাদের একটা মতাদর্শ আছে। তৃণমূল কংগ্রেস তো কয়েকটি মানুষের নিজস্ব ইন্টারেস্টে এবং অন্য কোনো দলকে ধ্বংস করার জন্য সৃষ্টি, ফলে তার পারপাসটা তো সার্ভ হয়ে গেছে। ফলে এই মুহূর্তে আমার মনে হয় নতুন যারা তৃণমূল থেকে গিয়ে নব্য তৃণমূল বা তারাই আসল তৃণমূল হবেন, তারা কি করছেন একটু দেখে নেওয়া যাক। কিন্তু যেহেতু তারা তৃণমূলেই ছিলেন, ফলে তাদের অবস্থা একেবারেই হাইজেনবার্গ যেরকম বলেছিলেন আর কি, আপনি যদি কোনো একটি ইলেকট্রন কোন অবস্থানে আছে জানতে চান, তার ভরবেগ কিছুতেই মাপতে পারবেন না, আর তার ভরবেগ যদি আপনি ক্যালকুলেট করে ফেলতে পারেন তাহলে তার অবস্থান জানতে পারবেন না। এটা বৈজ্ঞানিক সত্য এবং তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই এই ধরনের একটি বিষয় সত্য। ফলে তারা ধীরে ধীরে এখন আগামী দিনে কি করবেন এইটা এই মুহূর্তে সত্যিই বলা সম্ভব না। হাইজেনবার্গ সাহেব বেঁচে থাকলেও পারতেন না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো এই মুহূর্তে নিউজ রুমে। আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ দা, একটা বিষয় বুঝতে আমার মনে হয় দর্শকদের খুব কনফিউশন হচ্ছে। আমরা যে কথায় কথায় বলছি না আদি তৃণমূল নতুন তৃণমূল, কে আদি তৃণমূল কে নতুন তৃণমূল? অনির্বাণ দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দলটা করেছেন, একটু আগে আমরা বক্তব্য শুনছিলাম, রথীন বাবুর বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করছি। তো কি রথীন বাবু তাহলে আদি তৃণমূল নন? আমি তোমাকে এর উত্তর শ্যামাসঙ্গীতে দিতে পারি। দোষ কারণ নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রদেশ কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন সর্বভারতীয় কংগ্রেসের বাইরে, কি বলেছিলেন? আমরাই নেহেরুজি ইন্দিরাজির আদর্শের সঠিক বাহক, তাই নেহেরুজি ইন্দিরাজির আদর্শে কংগ্রেসকে রাখতে আমরা এই নতুন কংগ্রেস তৈরি করছি। রাজ্যে যে কংগ্রেসটা আছে এটা সিপিএমের বি টিম হয়ে গেছে, আর কংগ্রেসের আদর্শে চলে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরুর ছবি নিয়েই নতুন একটা কংগ্রেস তৈরি করেছিলেন। কার্যত কি করেছিলেন? পশ্চিমবঙ্গের ম্যাপ থেকে কংগ্রেসকে মুছে দেওয়ার জন্য কংগ্রেসের টিকিটে নির্বাচিত সর্বশেষ বিধায়কটিকেও দল ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে এসেছিলেন।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করতে করতে তার ছবি বুকে জড়িয়ে বা মাথায় তুলে নাচতে নাচতে বিধানসভার ভিতরে তার দলের লোকজন 58 জন, কালকে 60 জন, পরশু 64 জন যে আসলে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নতুন দল তৈরি করবেন, কার্যত মুখে যাই বলুন না কেন, এটাই হওয়ার ছিল, এটাই ভবিতব্য। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের কথা বলছিলেন শুভময় মৈত্র, সেটাকে ধরো তুমি একই কথা বলতে পারো যে কয়ে আদি কে নব্য। তৃণমূলের আদিতম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি বলছেন, এমনকি তার সঙ্গে ধর্ণা দিতেও যাচ্ছেন, তারাও সুরসুর করে প্রশাসনিক বৈঠকের ডাকে চলে যাচ্ছেন, আর 58 জন তো একদম সই টই করে আলাদা ব্লক তৈরি করছেন। এরাই আবার নিজেদেরকে প্রকৃত তৃণমূল দাবি করে, তৃণমূলের লোগো সিম্বল সমস্ত কিছু দাবি করে বসেন কিনা একেবারে মহারাষ্ট্রের শিন্ডে মডেলে, সেটার জন্য আমাদেরকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে ওই একটা অসুবিধার কথা শুভময় মৈত্র বললেন যে সামাজিকভাবে তৃণমূল এত ডিসক্রেডিটেড, এত ধিকৃত যে ওই লোগোটা সিম্বলটা আসলে অ্যাসেট না ওটা বোঝা হয়ে দাঁড়াবে, এই ক্যালকুলেশন, এই হিসেবপত্রটা কমপ্লিট করে হয়তো আদৌ এই লোগোটোগো চাওয়ার দিকে নতুনরা যেতে পারেন। কিন্তু আপাতত তারা মুখে যাই বলুন, কার্যত তৃণমূল কংগ্রেস ভেঙে বিধানসভার ভিতরে একটা নতুন দলের জন্ম দিয়ে দিয়েছেন। এ নিয়ে আর কোনো সংশয়ের জায়গা নেই দ্বীপ। এবং তার সঙ্গে তাদের সঙ্গে বাকি যারা রইলেন 58 জন এখন অফিসিয়াল 80-র মধ্যে, বাকি 22 তারাও কি সবাই মমতার সঙ্গে মুখে বলছেন কিন্তু কার্যত আছেন, নাকি এর মধ্যে থেকেও আরও কয়েকটি পাতা খসার অপেক্ষায়, সেটার জন্য বরঞ্চ আগামী কয়েকটা দিন তাকিয়ে থাকতে হবে সামনে। আমাদের সঙ্গে থাকবে ঝন্টু বড়াইকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি কি বলেছেন শুনুন। মানে বাংলার দুয়ারে তো মহারাষ্ট্র চলে এসেছে, শিন্ডে চলে এসেছে, শরদ পাওয়ার চলে এসেছে। তৃণমূল দলটিতে যে অগণতন্ত্রের প্রবেশ 2012 সালে মমতা ব্যানার্জি করিয়েছিল যুবার নাম করে, তার ফলে ভেতরে আনুগত্যতা ছিল ঠুনকো। আমি বারবার এই কারণে বলছি, তৃণমূলের মতন ডানপন্থী দল ক্ষমতার হাত বদল হলে আনুগত্যের মুখ পরিবর্তন করে ফেলে। ছিল ভয়ের পরিবেশের জন্য একটা ঠুনকো আনুগত্য। আজকেও এই যারা দলটা ভেঙে বেরোচ্ছে তারাও কিন্তু মমতা ব্যানার্জিকে মতাদর্শ বলেই বেরোচ্ছে। কিন্তু আমরা এটাও জানি যে রাজীব বন্দ্যোপাধ্যায়ও দলটা ছেড়ে বিজেপিতে এসেছিল মমতার ছবিটা হাতে নিয়ে, কারণ এটা একটা কৌশল। আর আজ দিনটা কিন্তু শুরু হয়েছিল নতুন তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় ঢোকেন, ঠিক সেই টুইস্টের মধ্যে দিয়ে। কারণ তারপর একের পর এক বিধায়ক ঢুকতে থাকেন এবং তারা বলেন আমাদের মনে আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমাদের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং তারা সেই মর্মে সইও করে দিয়েছেন। 58 জন বিধায়ক সেই মর্মে সইও করে দিয়েছেন। এবং তারপর নতুন তৃণমূলের 4 উপদলনেতার নাম কাদের প্রস্তাব করা হয়? উপদলনেতা হিসেবে সন্দীপন সাহা, শিউলি সাহা, জাভেদ খান এবং সাবিনা ইয়াসমিনের নাম প্রস্তাব করা হয়। এমনকি আখরুজ্জামানকে মুখ্য সচেতক করার প্রস্তাব নতুন তৃণমূলের। আজ সকাল থেকে একের পর এক ঘটনাবহুল দিন বলা যেতেই পারে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, সকাল থেকে আর কি কি দেখতে হবে? গতকাল আমরা উইয়ে খাওয়া টাকা দিয়ে শেষ করলাম, আর আজ সকাল হতে না হতেই তৃণমূলের দুভাগ হওয়া দিয়ে শুরু করলাম। এই মানে আর আদি তৃণমূল বলে কিছু থাকে কিনা সেই নিয়েই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, কারণ সেই ভাগেও কিন্তু বিধায়ক সংখ্যা কমছে। খুব সহজ কথায় আজকে যেটা সারাদিনের রিফ্লেকশনের যেটা বোঝা গেল, প্রতিফলনটা এই যে কালীঘাট নেতৃত্বকে অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের আদি নব্য নির্বিশেষে তারা নিজেদের আলাদা অস্তিত্ব ঘোষণা করলেন। এটাকে আদিও বলা যাবে না, নব্যও বলা যাবে না, কারণ এখানে আদিও আছে, নব্যও আছে। অরুণাভ সেন হাওড়ার একজন তরুণ বিধায়ক, তিনিও আছেন। শিউলি সাহার মতো প্রবীণ বিধায়ক, তিনিও আছেন। সমর মুখার্জিও আছেন। বয়সের বিচারে আদিনব্য, নেতৃত্বের বিচারে আদিনব্য, সবাই মিলিয়ে তারা আত্মপ্রকাশ করেছেন, বলছেন তারাই আসল তৃণমূল। এবং আরো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট নেতৃত্বকে কিন্তু তারা অস্বীকার করছেন। এখানেই হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একেবারে শুধু ভাঙা নয়, পরিষদীয় দল, তার বেশিরভাগ বিধায়করা ভেঙে কিন্তু নিজেদের মতো করে একটি নতুন ব্লক আত্মপ্রকাশ করলো। এই নতুন ব্লক আগামী দিনে নতুন দল হয় কিনা সেদিকে বা কোন দিকে যায় নিশ্চিতভাবে নজর রাখার। তবে আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী কাল হবে 4 তারিখ, অর্থাৎ ভোটের ফল প্রকাশের 1 মাস পূর্ণ হবে আগামী। তার আগে একটা দল, সেই দলের 80 বিধায়কের মধ্যে 60 জন বেরিয়ে গিয়ে তারা আলাদা ব্লক হিসেবে আত্মপ্রকাশ করলেন। এবং আরো ইন্টারেস্টিং, তৃণমূল কংগ্রেস দল তাদের সব কমিটি ডিসলভ করলো। সুতরাং তৃণমূল কংগ্রেস দলের আগামী দিনে অস্তিত্ব নিয়ে অবশ্যই একটা প্রশ্ন উঠছে। এবার এই প্রতীক কার হাতে থাকবে? এই যে নতুন আত্মপ্রকাশ করা বিধায়করা প্রতীক দাবি করবেন, এই নিয়ে মামলা হবে।
সেটা আমরা নিশ্চিতভাবে নজর রাখবো, কিন্তু গভীর সংকটে তৃণমূল কংগ্রেস। একদম, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের আরো একবার স্ক্রিনে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি 4 মে ফলাফল বেরোয়। 4 মে তৃণমূল কংগ্রেস যে ভোটে হেরেছে সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। তার 1 মাসও কাটেনি, 4 জুনও এখনো আসেনি, আজ 3রা জুন। তৃণমূল কংগ্রেস কিন্তু দুভাগে ভাগ হয়ে গেল। তার মানে 30 দিনের ব্যবধানে শেষ হয়ে গেল 28 বছরের একটি দল। আরও একবার আপনাদের মনে করে দিই, 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোয়। দেখা যায় তৃণমূল কংগ্রেস তারা পরাজিত হয়েছে, রাজ্যে বিজেপির সরকার তৈরি হয়। তার 1 মাসেরও কম সময় তৃণমূল কংগ্রেস আজ 3রা জুন বিধানসভায় দুটুকরো তৃণমূল কংগ্রেস। একদিকে বিদ্রোহী বিধায়করা, অন্যদিকে আদি মমতাপন্থী বিধায়করা। তৃণমূল কংগ্রেসে এখন মুষল পর্ব চলছে এবং এই মুষল পর্বের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস পার্টিটা আস্তে আস্তে উঠে যাবে, সাইনবোর্ড সর্বস্ব পার্টিতে পরিণত হবে, ঠিক যেরকম এর আগে সিপিএম হয়েছিল। এবং আমরা এটা ভোটের আগেও বলতাম, তখন আমাদের লোকসভায় মাত্র 12টা সিট জেতার পর বলেছিলাম, জেতার আগে বলেছিলাম, তখন কেউ বিশ্বাস করতেন না। মানুষের মনে হতো যে না, বিজেপি বাড়িয়ে বলছে। কিন্তু রাজনৈতিক জগতের ছাত্র হিসেবে আমি এটা বলতে পারি, কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, তৃণমূল তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। নীতিবিহীন যদি কোনো দল হয়, কোনো আদর্শবিহীন যদি দল হয়, সেই দল দীর্ঘমেয়াদী সময়ে টিকে থাকতে পারে না। অক্ষরে অক্ষরে মিলে গেল টিভি9 বাংলার ভবিষ্যৎবাণী। মহারাষ্ট্রের শিন্ডে মডেলেই ভেঙে গেল তৃণমূল কংগ্রেস। 2/3 বেশি তৃণমূল বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে দিলেন। বিরোধী দলের তকমাও এখন হারাচ্ছে মমতার তৃণমূল। বিরোধী দলনেতা হচ্ছেন নতুন তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাহলে উদ্ধব ঠাকরের মতন এবার কি প্রতীকও হারাবেন মমতা? সেই জল্পনাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জোরালো হচ্ছে। দেখুন, প্রাথমিকভাবে তৃণমূলের বিধায়ক সংখ্যা 80, কোনো সংশয় নেই। শোভনদেব চট্টোপাধ্যায় তার মধ্যে 30 জনের সই জমা দিলেই বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হয়ে যেতেন, এতেও কোনো সন্দেহ নেই। তাহলে কেন মরিয়া হয়ে এই 70 জনের সই সম্বলিত চিঠিটা জমা দিতে গেল তৃণমূল, যেটা করতে গিয়ে তাদের এই সই ঠইগুলো সন্দেহের আওতায় চলে এলো এবং নয়না বন্দ্যোপাধ্যায়, বাহারুলদের কথা মতো যদি তারা সই না করে থাকেন, তাহলে সোজা কথায় সই জাল করে তাদের এই চিঠিটা জমা দিতে হলো। তৃণমূলের কি মনে হয়েছিল যদি তারা 30 জনের সই জমা দেয়, তাহলে বাকি 50 বিধায়ক তৃণমূলের দিকে আদৌ আছেন কি না, বা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে তারা মানছেন কি না, এটা নিয়ে প্রশ্ন উঠবে। তার থেকেও বড় কথা, যদি 50 জন কালকে অন্য একজনের নামে চিঠি দিয়ে দেন, তাহলে কি হবে? এই সম্ভাবনাটা কি ছিল? এই আশঙ্কাটা কি তাদের মাথার মধ্যে ঘুরঘুর করছিল? সেজন্যই কি তারা ঝুঁকি নিয়ে কয়েকজনের সই জাল করলো? ধরে নিচ্ছি যে 1 বালতি দুধে মাত্র কয়েক ফোঁটা, মানে এখন অবধি যেহেতু ওই কটা সই নিয়েই, গোটা 5-6 সই নিয়েই সিআইডি খোঁজ খবর করছে, সুতরাং ধরে নিতে পারি মাত্র 5-6 ফোঁটা চোনা বা খুব টক লেবুর রস পড়েছে। কিন্তু সেই কয়েক ফোঁটা চোনা বা লেবুর রসের জন্যই তো গোটা বালতির দুধটাই কেটে গেছে। এবার তার দায় কে নেবে? বিধানসভার অন্দরে যখন আদি নতুন তৃণমূলে একেবারে ভাগাভাগি হয়ে গেছে, ঠিক সেই সময় আমরা কি দেখলাম? তৃণমূলেরই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন হাইকোর্টের দুয়ারে। সই জাল কাণ্ডে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার এই মামলার পরিপ্রেক্ষিতে কি জানানো হলো? বিস্তারিত জানাবেন প্রতিনিধি
শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো, তবে আপনাদেরকে আরো একবার জানাই সিআইডি ইতিমধ্যে নোটিশ দিয়েছে তাকে। তার বেশ কিছু সম্পত্তি অবৈধ বলে জানা গিয়েছে, সেই মর্মেই নোটিশ দেওয়া হয়। এবং আরো একটা বিষয় রয়েছে, সিআইডি আরো একটা ইস্যুতে নোটিশ দেয়, সেটা হচ্ছে সই জাল কাণ্ডে। বিধানসভায় যে সমস্ত বিধায়কদের সই দেওয়া হয়েছিল সেগুলো অনেকে তারা সই করেননি বলে তারা নিজেরাই জানিয়েছিলেন। সেই সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িয়ে যায়। সেই মর্মেই সিআইডি নোটিশ দেয় তাকে। সেই সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ করে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষা কবচ পাওয়ার মরিয়া চেষ্টা অভিষেকের। মামলা দায়ের করার অনুমতি বিচারপতি অপূর্ব সিনহা রায়। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছেন। এদিকে অভিষেকের শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে থেকে কিন্তু নিরাপত্তা সরে যাচ্ছে। শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে থেকে নিরাপত্তা সরানো কালীঘাট থানার পুলিশ। পালা বদলের পরে অভিষেকের বাড়ির সামনে থেকে নিরাপত্তার যে বহর ছিল তা তুলে নিল নতুন সরকার। প্রহরায় ছিল এক ইন্সপেক্টরের নেতৃত্বে কয়েকজন পুলিশ কর্মী, আর সেই ফোর্সও তুলে নিল কালীঘাট থানা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কাটছাট আগেই করা হয়েছিল, আর এবার হরিশ মুখার্জি রোডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হিসেবে পরিচিত এই যে শান্তিনিকেতনের বিল্ডিং এর বাইরের পুলিশি যে নিরাপত্তা সেটাও সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হলো। একেবারেই আমরা যেটা দেখেছিলাম যে নির্বাচন পরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে থেকে যে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পেতেন, যার বহর ছিল তার থেকেও আরও বেশি, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কাটছাট করা হয়েছিল। এমনকি সেই নিরাপত্তা কমিয়ে দেওয়া হলেও এই হরিশ মুখার্জি রোডের তার এই বাড়ির বাইরে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারের নেতৃত্বে পুলিশের একটা টিম, যেখানে মহিলা পুলিশ অফিসাররাও থাকতেন, তাদের কিন্তু নিরাপত্তার জন্য মোতায়েন করে রাখা হতো। এমনকি বাড়ির বাইরের দুপাশে এই যে দুটো কিয়ক্স দেখা যাচ্ছে, এখানেও কিন্তু পুলিশ কর্মীরা কর্তব্যরত অবস্থায় থাকতেন। কিন্তু সেই পুলিশি যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও সম্পূর্ণরূপে লালবাজারের তরফ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর সেই ছবি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 188A হরিশ মুখার্জি রোডের সামনে থাকা এই যে শান্তিনিকেতন বিল্ডিং, সেই বিল্ডিংয়ের বাইরে কোথাও কোনো রকম কোনো পুলিশ কর্মীদের উপস্থিতি নেই। এমনকি বাড়ির দুদিকে, ডান দিকে এবং বাদিকে যে দুটি কিয়ক্স রয়েছে, সেই কিয়ক্সগুলো কিন্তু সম্পূর্ণ শূন্য অবস্থাতে, ফাঁকা অবস্থাতে রয়েছে। এমনটাই কিন্তু আমরা লালবাজারের তরফ থেকে যেটা জানতে পারছি, যে এই বাড়ির বাইরে এতদিন পর্যন্ত যে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল সেটা সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ক্যামেরায় সুদীপ গুসাইতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে তৃণমূল বিধায়কদের হাতের লেখার নমুনা চায় সিআইডি। কালই 3 তৃণমূল বিধায়কের হাতের লেখার নমুনা নিতে পারবে সিআইডি, নির্দেশ দিল ব্যাংশাল আদালত। বাহারুল ইসলাম, অরূপ রায়, শুভাশিস দাসের হাতের লেখার নমুনা নেবে সিআইডি।